আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের পরিচ্ছেদ 4-এর ক্লাসে। আজকের ক্লাসে আমরা বাকযন্ত্র নিয়ে গিয়ে পড়াশোনা করব এবং পরিচ্ছেদ 4 থেকে 6 অর্থাৎ এরপরের যে পরিচ্ছেদ আছে ধ্বনি ও বর্ণ, এবং পরিচ্ছেদ 6 রয়েছে আমাদের স্বরধ্বনি। আমরা বাকযন্ত্র থেকে স্বরধ্বনি পর্যন্ত আজকের ক্লাসে গিয়ে শিখব। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। বাকযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখানো হয়েছে। দন্তমূল, নসিকা, গহ্বর, নাসারন্ধ্র, দাঁত। অর্থাৎ সোজা কথায় আমাদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে, মানে স্পেসিফিকলি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে তাদেরকেই আমরা বলছি গিয়ে বাকযন্ত্র। যেমন আমাদের জিভ গিয়ে নড়ে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করতে চাই বা গিয়ে বলতে চাই, তাহলে জিভও কি এক বাকযন্ত্রের একটা অংশ। তারপর আমাদের আলজিভ, যেটা একদম গলার ওইখানে ছোট একটা জিভের মতো থাকে, যেটাকে আমরা আলজিভ বলতেছি, এপিগ্লটিস। তো ওই জিনিসটাও কিন্তু আমাদের শব্দ উচ্চারণে সাহায্য করে বা ধ্বনি উচ্চারণে সাহায্য করে, যেটা হয়তো আমরা খুব বেশি খেয়াল করি না বা দেখতে পাই না। বাট আমরা জানি যে আমরা যখন ধ্বনি উচ্চারণ করছি আমাদের জিভটা আমাদের দাঁতের সাথে মানে দাঁতের স্পর্শ পাচ্ছে, অর্থাৎ দাঁত এটার সাথে কি বলতো কানেক্টেড বা জড়িত। অর্থাৎ এই যেই প্রত্যঙ্গগুলোই আমাদের ধ্বনি উচ্চারণে কাজে লাগে তারাই আসলে বাকযন্ত্রের পার্ট। তো এই বাকযন্ত্রের যে জিনিসগুলো আছে, ফুসফুস থেকে শুরু করে আমাদের নাসারন্ধ্র পর্যন্ত, এদেরকে নিয়ে আমরা মূলত এখানে পড়াশোনা করব। এবং বাকযন্ত্র থেকে তুমি শিওরলি একটা এমসিকিউ পাবা, এটা সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি যে পরিচ্ছেদ 1, 2, 3 অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু পরিচ্ছেদ 4 অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস গিয়ে ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ, বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে শ্বাসনালীর ক্ষেত্রে। স্বরযন্ত্র, শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। ঠিক আছে। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। অধিজিহ্বা, স্বরযন্ত্র, ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ। জিভ, মুখ গহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সেটা হচ্ছে জিভ। জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়, যেটা আমরা সামনে দেখতে পাবো। আলজিভ, মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংস পিণ্ডের নাম আলজিভ। আলজিভ থেকে একটা এমসিকিউ আসে। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে এর ফলে কি নাসিক্য ধ্বনি তৈরি হয়। আলজিভটা পড়বা। তালু, মুখ বিবরের ছাদকে তালু বলা হয়ে থাকে এবং তালুর দুটি অংশ থাকে, একটা হচ্ছে কোমল তালু, একটা হচ্ছে গিয়ে শক্ত তালু। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে এবং কোমল তালু ও জিভ মূলের সংস্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। কোমল তালু ও জিভ মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে শক্ত তালু বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি আমাদের জিভ দিয়ে গিয়ে চিন্তা করতে চাই, ধরো এটা তো জিভ, ঠিক আছে, তালুটা থাকে মুখের উপরে, তো সামনের দিকের অংশটাকে আমরা বলতেছি শক্ত তালু, পেছনের দিকের অংশটাকে আমরা বলতেছি নরম তালু। মুর্দা, শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মুর্দা বলে। কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে সময় জিভ মুর্দাকে স্পর্শ করে। দাঁতের গোড়ার নাম দন্তমূল। উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়। ওষ্ঠ, বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম গিয়ে ওষ্ঠ বা ঠোঁট। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয়। এটা নিয়ে বিশাল একটা ক্যাচাল আছে, আমরা সামনে এটা পড়ব। এছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন করে। তো সংবৃত এবং বিবৃত কি, এটা আমরা একটু সামনে আরো পরিষ্কারভাবে দেখব। আমরা যদি বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ, যকৃৎ, আমরা জানি ফুসফুস গিয়ে বাকযন্ত্র।
তারপরে দেখো ফুসফুস থেকে বাতাস, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, তারপর হচ্ছে গিয়ে তাল মুখ বিবর দিয়ে বের হয়। এটা যদি আমরা একটু চেক করি, দেখো এই যে ফুসফুস শ্বাসগ্রহণ ত্যাগ করে এই যে মুখ বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। তাহলে এখানে আসলে উত্তর দুইটা, নাসারন্ধ্র মুখ, অর্থাৎ আচ্ছা ক খ গ এই অপশনটা আসতে, তাহলে এটা আনসার হবে। বাকপতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? একটু আগে পড়লাম, ওষ্ঠ বা ঠোঁট। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? জিভ। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরের আমাদের হচ্ছে উপরে তালুর অবস্থান। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? নাসিক্য ধ্বনি তৈরি হয় আলজিভ নিচে নেমে এলে। এই যে এটা আমরা পড়ছিলাম, বলছিলাম যে আলজিভ থেকে একটা এমসিকিউ পাবা। এই যে খানিকটা নাক দিয়ে বের হয় যখন আলজিভ নিচে নেমে এলে, বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের নয়, খানিকটা নাক দিয়ে বের হয়। এই যে নাক দিয়ে বের হয় এটাকেই নাসিক্য ধ্বনি বলা হয়। তো এটা কখন হয়? যখন আলজিভটা নিচে নেমে আসে। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে?